মাননীয় স্পিকার, আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহিষী নারী বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিবকে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের এবং জেলখানায় নিহত 4 জাতীয় নেতাকে। পরম শ্রদ্ধায় স্মরণ করছি 1975 সালের 15 আগস্ট নিহত বঙ্গবন্ধুর পরিবারের সদস্য ও অন্যান্য সকল শহীদদের। মাননীয় স্পিকার, টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা শিরোনামে 2024-25 অর্থবছরে যে বাজেট মাননীয় অর্থমন্ত্রী বিগত 6 জুন তারিখে এই মহান সংসদে পেশ করেছেন তা অত্যন্ত সময়োপযোগী এবং বাস্তবধর্মী। এমন একটি বাজেট প্রণয়নের জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। প্রস্তাবিত বাজেটের উপর এই মহান সংসদে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য মাননীয় স্পিকার আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, একটি স্বাধীন, সার্বভৌম, সুখী, সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে যে স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন এবং দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যে পরিকল্পনা তিনি নিয়েছিলেন, জাতির বিরোধী শক্তি এক কুচক্রের চক্রান্তে সেই পরিকল্পনা তিনি পরিপূর্ণ বাস্তবায়ন করে যেতে পারেননি। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে তার অসমাপ্ত মহান পরিকল্পনাগুলি একে একে বাস্তবায়িত হয়ে তার স্বপ্নের সোনার বাংলা আজ সত্যিকারের সোনার বাংলায় রূপ নিচ্ছে। 1909 সালে থেকে বিগত 15 বছরে বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। সামাজিক, আর্থিক, ভৌত অবকাঠামো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মানব সম্পদ, স্বাস্থ্য, শিক্ষা, বিজ্ঞান সহ সকল খাতে যে অভূতপূর্ব উন্নয়ন সংঘটিত হয়েছে তা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি স্থাপন করে দিয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, কর্ণফুলী তলদেশ দিয়ে দেশের প্রথম সুড়ঙ্গ পথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ, গণপরিবহনের মেট্রো রেলের সফল সংযোজন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, বঙ্গবন্ধু স্যাটেলাইট নিক্ষেপ বিশ্বের দরবারে বাংলাদেশকে এনে দিয়েছে নতুন মর্যাদা। শিক্ষা খাতেও আমাদের সাফল্য ঈর্ষণীয়। 2006 সালে যেখানে সাক্ষরতার হার ছিল 45%, 1923 সালে তা হয়েছে 76.8% উন্নীত হয়েছে। প্রাথমিক শিক্ষায় মেয়েদের হার ছিল 54%, বর্তমানে তা 98.25% উন্নীত হয়েছে। 2006 সালে কারিগরি শিক্ষার হার ছিল মাত্র 0.8%, 2023 সালে তা এসে দাঁড়িয়েছে 17.88% উন্নীত হয়েছে। 2010 সাল থেকে নতুন বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়ার মাধ্যমে সারা দেশে বা সারা বিশ্বে এক অনন্য উদাহরণ সৃষ্টি হয়েছে। আইসিটি শিক্ষার প্রসারে 2009 সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট 33,285টি মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং 11,360টি কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। স্বাস্থ্য খাতেও বিগত 1.5 দশকে অভাবনীয় উন্নতি সাধিত হয়েছে। মাননীয় স্পিকার, 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের পরিমাণ 7,97,000 কোটি টাকা, যা জিডিপির 14.2%। এবারে বাজেটে পরিচালন সহ অন্যান্য খাতে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে 5,32,000 কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,65,000 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকারকে বিবেচনায় রেখে মানব সম্পদ উন্নয়ন ও জ্ঞানভিত্তিক সমাজ গড়তে আবশ্যকীয় শিক্ষা, স্বাস্থ্য এবং বিজ্ঞান গবেষণা ও প্রযুক্তির পাশাপাশি বিনিয়োগ ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় ভৌত অবকাঠামো খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রস্তাবিত বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে পরিচালনা ও উন্নয়ন খাত মিলিয়ে মোট 1,11,157 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা সত্যি প্রশংসনীয়। শতকরা হিসাবে এই বরাদ্দর মোট বাজেটের 14% এবং খাত হিসাবে তৃতীয় সর্বোচ্চ। মাননীয় স্পিকার, আমি এই সম্পর্কে আর বেশি কথা বলছি না। আমি আমার নিজের এলাকা সম্পর্কে বলতে চাই।
আমি যেখান থেকে নির্বাচিত হয়ে এই সংসদে আসার আমার সৌভাগ্য হয়েছে, এখানে মাননীয় নেত্রীর এবং আমাদের পার্টির আমাকে মনোনয়ন দিয়েছিলেন বলে হয়েছে। যে মানুষরা আমাকে 5 বার নির্বাচিত করেছে সেই মানুষদেরকে আমি পানের মধ্যে রেখে এসেছি। এবং আমাদের এলাকাটা একেবারেই ওই পাশে, আমার 2 থানা গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার সর্ববৃহৎ 2টি থানা সিলেটের, এবং সেখানে আমাদের এই 2টা নদী আমার মাঝখান দিয়ে গেছে। এবং যে কোনো বৃষ্টি হোক না কেন, গারো পাহাড়ে, জৈন্তা পাহাড়ে কিংবা ওই অঞ্চলে সমস্ত পানি প্রথম ওই দিক দিয়ে আসে। এইবার 27 তারিখে রাত্রেবেলা আমি আসছি, যখন প্লেন বন্ধ হয়ে গেছে আমি বাসে আসছি, এসেই এখানে শুনলাম রাত্রেবেলা এমন শিলাবৃষ্টি হয়েছে যা পরের দিন ওজন করে গিয়েও 1.5 কেজি ওজনের পাওয়া গেছে। এবং 7টা ইউনিয়নে একটা ঘরও, টিনের ঘর ঠিক থাকা নেই, সব খানা ঝাঁঝরা হয়ে গেছে। এর 2 দিন আমি সঙ্গে সঙ্গে আবার চলে গেছি। 2 দিন পরে আবার আসছি, শুরু হয়েছে, শুরু করে দিয়ে পরের দিন আমি আবার গেছি। সেখানে গিয়ে দেখছি আবার পানি এসে গেছে, বেশি না কিন্তু পানি এসে গেছে। বৃষ্টি হলেই পানি এসে যায়, যার ফলে আমাদের এখানকার মানুষের একটা চরম দুর্ভাগ্য যে আমরা অনেক সুন্দর বা অনেক আমরা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ, কিন্তু আমাদের এই যে পানির সমস্যা, বৃষ্টির সমস্যা, এগুলোর ফলে বন্যা আমাদেরকে ছাড়েনি। এখন আমাদের মানুষ অনেকে এখন ঘরে থাকতে পারতেছেন না। আমরা বিভিন্ন এলাকায় ক্যাম্প স্থাপন করে বিভিন্ন স্কুলে, বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন কলেজে আমরা সবাইকে উঠে নিয়ে আসতেছি। এখন নৌকাও সমস্যা, রাস্তা এত বেশি হয়ে গেছে, গাড়ি এত বেশি হয়ে গেছে যে গাড়িও চলতে পারতেছে না, কারণ রাস্তা ডুবে গেছে, আর নৌকাও পাওয়া যায় না। আগের দিনের নৌকা এখন নাই, তার ফলে মানুষটাকে নিয়ে এসে আমরা ওখানে উঠাচ্ছি এবং আমরা তৈরি করে খাবার আমাদের আওয়ামী লীগের কর্মীরা, সহযোগী সংগঠনের কর্মীরা, সরকারি কর্মকর্তারা সবাই মিলে আমরা প্রত্যেকের ক্যাম্পে গিয়ে আমরা রান্না খাবার দিয়ে আসছি। যার ফলে এই খাওয়া নিয়ে বা আশা নিয়ে, যত্ন নিয়ে, মানে এই কষ্টের মধ্যেও মোটামুটি আমরা বলতে পারি যে এটা খারাপ না বা ভালোই করতে আমি পারছি। কিন্তু সমস্যা হচ্ছে এই যে প্রতি বছর আমাদের এই বন্যা হচ্ছে, পানি হচ্ছে, তার একটা বড় কারণ হলো আমাদের যে বড় বড় নদী, 2টা কথা বললাম, সুরমা, কুশিয়ারা, এগুলো ভরে গেছে। শীতকালে সুরমা নদীতে হেঁটে পাড়ি দেওয়া যায়, এটা খোদাই করলে পরে বা খনন করলে পরে আবার এসে পরের বার ভরে যায়। আমাদের সবচেয়ে বড় নদী হচ্ছে কুশিয়ারা নদী, এবং সেইটা সবটাই বিয়ানীবাজার পুরা ধরে গেছে, গোলাপগঞ্জ পুরা ধরে গেছে। এবং তার 2 পারের যে ভাঙ্গন, গ্রামের পর গ্রাম, স্কুল, মাদ্রাসা, মসজিদ এবং মানুষের বাড়ি, দোকানপাট, মানুষ গৃহহারা হচ্ছে। আমরা অনেক চেষ্টা করে অনেকগুলো জায়গায় কিছুটা কাজ করেছি, কিন্তু স্থায়ীভাবে করা খুবই কঠিন কাজ, এটা আমি নিজেও বুঝি। এইবার তো আরও বেশি মানুষ ভীত, এইবার সব ভেঙে নিয়ে যাবে, সেই বাড়িঘর ভেঙে যাচ্ছে এবং সেই নদী, এটা সমস্যা। আমাদের আগে হাওর ছিল প্রচুর, এখনো আছে হাওর নামে, কিন্তু হাওর যে অনেকগুলো বিল থাকতো, একটা হাওরে 10টা, 15টা, 20টা, বড় হাওরে তো 50, 60, 70, 100টা বিল, সেগুলো সব শুকায় সমান হয়ে গেছে। এই পানি কোথায় যাবে? আজকাল মানুষও পুকুর বড়াই দিচ্ছে এবং সেই পুকুরে মানুষ ঘর বানাচ্ছে, দোকান বানাচ্ছে, আমরাও রাস্তা বানাচ্ছি। এইসবের ফলে যে পানি আগে আসতো সেই পানিও যদি আসে, সেই পানির তো এই নদীতেও থাকার জায়গা নাই, খালেও জায়গা নাই। আর এখন সেই খালগুলো মানুষ দখল করে ফেলছে। ঢাকা দক্ষিণ নামে একটা জায়গা আছে, শ্রী চৈতন্যদেবের জন্মস্থান, সেই জায়গাটায় আমাদের পানি বুক পানি হয়ে গেছে। এইবার চারদিকে পাহাড় ঘেরা, পাহাড়ের সমস্ত পানি এখানে এসে সেটা আমাদের ডুবাই ফেলছে। এইভাবে উঁচু জায়গা পর্যন্ত নিচে চলে যাচ্ছে। তাই নদী ভাঙ্গন, নদী ও খাল খনন, বেড়ি বাঁধ ভেঙে চলে আসছে, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে আমাদের ঢাকা সিলেট রুটটা এত বছর ধরে আমরা অপেক্ষায় আছি, এখনও সেই সড়কটা 6 লেনের হয় নাই, এবং আগের চেয়ে অনেক বেশি সময় লাগে, অনেক ভিড় হয়, অনেক অ্যাক্সিডেন্ট হয়। সেই রাস্তাটা দ্রুতই করা দরকার। আমাদের নতুন করে স্থলবন্দর শেওলা, মাননীয় সদস্য 2 মিনিট বলুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাদের শেওলা, বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর নতুন করে আবার গড়ে তোলা হয়েছে। সেদিক থেকে ভারী পাথর আসে, কিছু মেশিনে ভাঙ্গা চিকন চিকন পাথর, বিশাল বিশাল সব ট্রাক, আর আসে আমাদের আস্তে আস্তে বড় বড় পাথর, সেই সঙ্গে কয়লা, অন্যান্য জিনিস আছে। আমাদের ওই অঞ্চলটা হচ্ছে সব পলিমাটির দ্বারা, যার ফলে এই রাস্তাগুলো খুব নরম, যখন ভারী গাড়ি যায় তখন ভেঙে যায়। বৃষ্টি হইলে পরে নরম হয়ে থাকে, গাড়ি যাওয়ার পর এটা অচল হয়ে যায়। যার ফলে এখানে ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে, আমি যতটুকু জানি, যে এই সিলেট শহর থেকে এই শেওলা স্থলবন্দরে এই রাস্তাকে 4 লেন করা হবে, আর এর আগ পর্যন্ত 6 লেন করা হবে। তাই চারখাই, ঢাকা দক্ষিণ, বিয়ানীবাজার, আমাদের এই অঞ্চলগুলো যে ডালপালা গেছে সেইখানেও, কারণ এই রাস্তা এগুলো শুধুমাত্র সিলেট যায় না, তারা অন্যান্য জায়গায় যায়। বিয়ানীবাজার হয়ে
মৌলভীবাজার হয়ে তারা অন্য জায়গায় যায়, যার জন্য আমাদের রাস্তাগুলোকে শক্তিশালী না করলে পরে প্রতি বছর 2বার মেরামত করার পরও সারা বছর মানুষের এক কথা। আমি এখনই পর্যন্ত লাস্ট ফল ধরে আসছি, এই পানির মধ্যেও বলতেছে আমাদের রাস্তা পানি নেই। রাস্তার পানি দেখা যাক আছে কি নাই, মানুষ সব রাস্তা চায়, রাস্তা শক্ত করে না করলে খরচ বেশি হচ্ছে প্রতি বছর, আর আমরা লাভবান হতে পারতেছি না। আর এই যে বিরাট বিরাট গাড়ি আসতেছে, সেগুলোর সুযোগটা আপনারা করে দিবেন। জলাধার সংস্কার করা, নানা রকম জলাধার আছে, এগুলো সংস্কার করা দরকার। আমাদের এই যে রাস্তাগুলোতে কাজ চলতেছে, এটা দ্রুতই যেন কাজ চলতে পারে। আমি বেশি কথা বাড়াবো না। আমি বন্যায় আমি খুবই ভারাক্রান্ত, আমার হৃদয়। আর এই মানুষগুলাই আমাকে ভালোবেসে এখানে দিয়েছেন, আমাকে এমনিতেও ভালোবাসেন মানুষ, যে কারণেই হোক না কেন। আমার অনেক দুস্তুটি থাকলেও আমি তাদের কাছে কৃতজ্ঞ, কিন্তু এই মানুষের দুঃখ দেখলে কষ্ট পেতেই হয়। আমি প্রতি 2-3 দিন পর পর যাই, রাত্রে যাই, আবার সারাদিন থেকে আবার রাত্রে চলে আসি। এখন এইভাবে আমি কাজ সাজিয়ে দিছি, কাজ চলতেছে। আমি আশা করি যে এই কাজ চলবে, সরকার আরো বেশি করে সাহায্য করবেন, এইবার আর একটু বিবেচনায় নেবেন। আর বিশেষ করে ওই 2 থানা যা একেবারে তুপের মুখে পড়ছে, অথচ সবার চোখের মুখে পড়ে না, কারণ একেবারে আসামের বর্ডারে। সুতরাং এটা আমি আশা করি যে সরকারের বেশি সাহায্য এবং রাস্তাগুলোকে সংস্কার করে দ্রুতই প্রস্তুত করা আন্দোলন। ওই বড় গাড়িগুলো যদি আসা শুরু করবে, অমনি সমতল হয়ে যাবে। তাই আমি আশা করি যে আমাদের রাস্তার উন্নয়ন আর আমাদের যে এই বন্যার ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণ করবার জন্য সরকার নিশ্চয়ই ব্যবস্থা নেবেন ও নিচ্ছেন। আমি সরকারকে ইতিমধ্যে যার সহযোগিতা করছেন ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি শেষ করছি 2টা কথা বলে। মাননীয় স্পিকার, একটি সুখী, সমৃদ্ধ, উন্নত, স্মার্ট রাষ্ট্র বিনির্মাণে অগ্রযাত্রাকে সমুন্নত রাখতে মাননীয় অর্থমন্ত্রী আসন্ন 2024-25 অর্থ বছরের জন্য একটি স্মার্ট বাজেটই প্রণয়ন করেছেন এবং এই বাস্তবায়নের সক্ষমতা ও আমাদের সরকারের রয়েছে বলে আমি মনে করি। প্রস্তাবিত বাজেটের সফল বাস্তবায়নের মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে আমরা আরও এক ধাপ এগিয়ে যাব। পরিশেষে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে, যার যোগ্য নেতৃত্ব